আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্ত এর একটি সৃজনশীল, যেটি এসেছিল দিনাজপুর বোর্ড 2025 সালে। তো আমরা এখানে যদি দেখি, এই প্রশ্নের উদ্দীপক দেওয়া আছে এখানে। তো উদ্দীপকে আমরা পরে যাই, আমরা প্রশ্নতে আসি। প্রশ্নের ক নম্বরে আমাদের উদ্দীপকের সাথে কোনো রিলেটেড নেই, এই জন্য ক নম্বরটাকে সমাধান করে ফেলি। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে বৃত্তের ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল বের করতে হলে বৃত্তের ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয় নরমালি। তো ব্যাসার্ধ কিভাবে পাবো? এই ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ফেললে, তো ব্যাস যেহেতু ডি ধরছি, ডি কে 2 দিয়ে ভাগ করে ফেলবো, মানে 6 কে 2 দিয়ে ভাগ করে ফেলবো। 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তার মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, আর এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। সো আর যদি 3 হয়, এবার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। ক্ষেত্রফলকে দিয়ে প্রকাশ করা হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই এর মান 3.1416 আর এর মান হচ্ছে 3 এর উপর স্কয়ার মানে 9 এর সাথে 3.1416 গুণ দাও, তাহলে 28.2744 এত হবে। তার মানে এত বর্গ সেন্টিমিটার। যেহেতু আমাদের ব্যাস সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার। এবার আসলে খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্ন যাওয়ার আগে আমাদের উদ্দীপক লাগবে, সেটা হচ্ছে 1 নম্বরে দেখো কি বলা আছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ও আর এস দুইটি জ্যা। পি কিউ ও আর এস দুটি জ্যা। আচ্ছা, এরপর বলা হচ্ছে ও এম লম্ব পি কিউ আর ও এন লম্ব আর এস। আচ্ছা, আমরা চিত্র আঁকলে আরো ভালোভাবে বুঝবো। তবে প্রশ্নে বলছে যে পি কিউ আর আর এস সমান হবে। কি হবে? পি কিউ আর আর এস কি হবে? সমান হবে। তো দেখো, আমি যদি এখানে একটু চিত্রটা অঙ্কন করে বোঝানোর চেষ্টা করি। মনে করো যে এখানে প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, এই যে একটা বৃত্ত আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তো এই যে এটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে ও মনে করো। এখন পি কিউ আর এস দুটি জ্যা। তো এই যে পি কিউ এটা হচ্ছে একটা জ্যা, এই যে আর এস এটা হচ্ছে একটা জ্যা। জ্যা তুমি যেদিকে আঁকাও সমান, তবে দুইটা জ্যা সমান। কারণ ওই যে খ নাম্বার প্রশ্নে দেখো কি বলা হয়েছে, পি কিউ আর আর এস যদি সমান হয়, তার মানে আমরা এটাকে সমান ধরে চিন্তা করব। আচ্ছা, জ্যা দুটো সমান। তো এই যে পি কিউ আর আর এস, এই যে পি কিউ আর এটা হচ্ছে আর এস, এই দুইটা জ্যা হচ্ছে সমান। এখন বলতেছে ও এম পি কিউর উপর লম্ব। তার মানে এই যে পি কিউর উপর লম্ব হচ্ছে, এটা তো যেহেতু ও কেন্দ্র, যেহেতু ও, এই ও এম এটা হচ্ছে পি কিউর উপর লম্ব। আর বলা হচ্ছে ও এন এটা আর এস এর উপর লম্ব। ও এন এটা হচ্ছে এন, ও এনটা হচ্ছে আর এস এর উপর লম্ব। এই যে আর এস এর উপর ও এনটা লম্ব। তো এখন আমাদের প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করতে বলতেছে প্রমাণ করো যে ও এম আর ও এন হচ্ছে সমান। এই যে আমাদের এখন প্রমাণ করে দেখাইতে হবে যে এই ও এম বাহুটা আর ও এন বাহুটা, এই দুইটা বাহু সমান। প্রশ্নে বলে দিয়েছে পি কিউ আর আর এর সমান। এই যে পি কিউ আর আর এর সমান। এখন কেন্দ্র থেকে এটার মধ্যে যে লম্ব আঁকলাম আর এটার মধ্যে যে লম্ব আঁকলাম, ওই লম্ব দুইটাও কি হবে? সমান হবে। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলবো। তো আমরা যদি যাই এটা সমাধান করতে, তো চিত্রটা এই যে দেখো, এখানে খেয়াল করো। এই যে পি কিউ আর আর এস দুইটা সমান যায় অঙ্কন করলাম। আর এখন এই যে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস দুইটি সমান যায়। ও এম হচ্ছে লম্ব আঁকলাম পি কিউ এর উপরে, আর ও এন হচ্ছে লম্ব আঁকলাম আর এস এর উপরে। এখন আমাদের প্রমাণ করতে হবে এই ও এম বাহু আর ও এন বাহু, এই দুইটা বাহু হচ্ছে সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে ও আর পি আর ও আর আর যোগ করতে হবে। ও এর সাথে পি আর ও এর সাথে আর, এই দুইটা বাহু হচ্ছে আমাদের যোগ করতে হবে। এবার আসো প্রমাণে। তো আমরা প্রমাণে চলে আসি। তো আমরা জানি কোনো জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয়, তাহলে ওই জ্যা সমান দুই ভাগে ভাগ হয়। মনে করো এই যে একটা বৃত্ত, এটা কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের জ্যা। এই কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি লম্ব আঁকা হয়, তাহলে এই জ্যা যে দুই ভাগে ভাগ হয়, এই দুইটা ভাগ সমান হয়। কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব আঁকলে সেটা সমান হয়। তাহলে এই যে দেখো, পি কিউর উপর ও এম জে আঁকলাম, আর এস এর উপর ও এন জে আঁকলাম, সরি লম্ব আঁকলাম। তো লম্ব আঁকার কারণে কি এই পি এম আর পি এম কিউ এই দুটো কি সমান হয়ে যাবে না? সমান হবে। আর এন আর এন এস এই দুটো কি হবে? সমান হবে। তো এই যে দেখো, এই পি এম আর কিউ এম, এই যে পি এম আর কিউ এম সমান হবে, আর এন আর এস এন সমান হবে, যেহেতু এটা লম্ব ছিল। আচ্ছা, এখন আসো পিএম কে আমরা কি বলতে পারি একটু খেয়াল করো তো। পিএমটা কার? এই যেহেতু পিএম আর এম কিউ বা কিউ এম সমান, এই পিএম কে কি আমি বলতে পারি পুরা পি কিউ বাহুর অর্ধেক? বলা যায় না? অবশ্যই যায়। পুরা পি কিউ বাহুর অর্ধেক হচ্ছে এই পিএম। তাহলে আমি এখানে বলতে পারি যে পিএম সমান হচ্ছে হাফ অফ পি কিউ। আবার আমি এই আর এন কে কি বলতে পারি বলতো? এই আর এন কে বলতে পারি পুরা আর এস বাহুর অর্ধেক। তার মানে আর এন সমান হচ্ছে হাফ অফ আর এস। এখন প্রশ্নে তো বলা ছিল পি কিউ আর আর এস সমান। প্রশ্নে কিন্তু এটা বলা ছিল যে এই যে দুইটা হচ্ছে সমান। খ নাম্বার প্রশ্নে বলা ছিল যে পি কিউ আর আর এস যদি সমান হয়, তাহলে লিখলাম পি কিউ আর আর এস সমান, এটা প্রশ্নে বলা ছিল। এখন পি কিউ আর আর এস যদি সমান হয়,
PQ কে PM লেখা যায়, RS কে RN লেখা যায়। এখন তুমি বলতে পারো কিভাবে? এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করে দিই। আমরা যদি উভয় পক্ষে এখন হাফ দিয়ে গুণ করি, তাহলে PQ কে হাফ দিয়ে গুণ করলে কি হবে? হাফ অফ PQ। আর RS কে হাফ দিয়ে গুণ করলে কি হবে? হাফ অফ RS। এখন হাফ অফ PQ এর মান কি দেখো তো? হাফ অফ PQ এর মান হচ্ছে PM। তো হাফ অফ PQ এর মান PM বসাইলাম। আর হাফ অফ RS এর মান কি? RN। এজন্য হাফ অফ RS এর মান এখানে RN বসাইলাম। বুঝতে পারছো? এই জন্য আর কি তুমি ডাইরেক্ট PQ কে PM আর RS কে RN লিখতে পারো, বাট তুমি চাইলে একটা এখানে মাঝখানে লিখে করতে পারো, যদি তোমার বুঝতে সমস্যা হয় তাহলে এটা লিখতে পারো তুমি। আচ্ছা, তার মানে PM আর RN বাহু সমান। এই যে PM বাহু আর RN বাহু, এই যে এতটুক আর এতটুক, এই দুইটা অংশ হচ্ছে কি সমান। এখন ধাপ 3 আমাদের বলতেছে OPM আর ORN সমকোণী ত্রিভুজের মধ্যে, এই যে OPM এটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এটা যেহেতু লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হলে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। আবার ON যেহেতু লম্ব, তার মানে এই উপরের এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এই N কোণটা 90 ডিগ্রি। তার মানে এই যে OPM আর ORN সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা এখন দেখব এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা। সর্বসম বলতে কি বোঝায়? সবগুলো বাহু সমান হয় কিনা। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসম প্রমাণ করতে গেলে তোমাকে যে কাজ করতে হবে, প্রথমে দেখবা যে অতিভুজ সমান কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের অতিভুজকে 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, তার মানে PO হচ্ছে অতিভুজ। আর এই ত্রিভুজের অতিভুজকে RO বা OR হচ্ছে অতিভুজ, কারণ 90 ডিগ্রির বিপরীত বাহু। তাহলে এই PO আর RO এরা হচ্ছে অতিভুজ। তো দেখো এই PO বা OP আর OR বা RO এই দুটো হচ্ছে সমান। কেন সমান? দেখো এই যে নিচের ত্রিভুজ, এটার অতিভুজ OP, কিন্তু এই OPটাই পুরো বৃত্তের কি ব্যাসার্ধ, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাকে বৃত্তের ব্যাসার্ধ বলে। আবার উপরের বৃত্তের অতিভুজকে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে OR, এটা কিন্তু অতিভুজ। এটা যেহেতু অতিভুজ, আবার এটা বৃত্তের ব্যাসার্ধ হয়, যে দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তাহলে এটাও অতিভুজ এটাও অতিভুজ, আবার এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। সে একটা বৃত্তের ব্যাসার্ধ সব সময় সমান হবে, যতগুলো ব্যাসার্ধ এখন না কেন সবগুলো সমান হবে। তার মানে এই OP আর OR সমান হবে, তার মানে এই ত্রিভুজের অতিভুজ আর এই ত্রিভুজের অতিভুজ সমান। তো OP আর OR হচ্ছে সমান। পাশাপাশি এই যে PM বাহুটা এইটা আর RN বাহু এটা সমান, এটা তো আমরা একটু আগে দেখছি, এই যে ধাপ 2 আমরা প্রমাণ করছি PM বাহু আর RN বাহু হচ্ছে সমান। তো এই ত্রিভুজের PN আর এই ত্রিভুজের RN সমান। তো মনে রাখবা, যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে তোমার যদি দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান হয়, মনে করো এখানে যদি আমরা দুইটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ। এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি এইটার অতিভুজ আর এটার অতিভুজ সমান হয় এবং অপর এক বাহু হয় এটা আর এটা, না হয় এটা আর এটা, এই অপর এক বাহু যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। এখন সর্বসম মানে কি জানো? সর্বসম মানে হচ্ছে তিন বাহুর সাথে তিন বাহু সমান, তিন কোণের সাথে তিন কোণ সমান। তো এখন যেহেতু তিন বাহুর সাথে তিন বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, তাহলে আমি এখন বলতে পারি এই বাহুর সাথে এই বাহু সমান হবে। আচ্ছা, তার আগে দেখি এখন সর্বসম কিনা, এই ত্রিভুজ দুটো সর্বসম কিনা। অবশ্যই সর্বসম, কারণ এই যে OP আর OR হচ্ছে সমান, এটা আমরা বলছি, এই যে OP আর OR সমান। আবার এই PM আর RN সমান, এটাও আমরা বলছি PM আর RN হচ্ছে সমান। তো এটা যেহেতু সমান, তাহলে এখন আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। এই যে OPM, কারণ অতিভুজ আর অপর এক বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হয়। আর ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম, তাহলে আমি বলতে পারি এই OM আর ON এই দুইটা বাহু সমান হবে, কারণ সর্বসম হওয়া মানেই হচ্ছে তিন বাহু সমান। তো যেহেতু এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তার মানে বাকি যেটা আছে OM এর সাথে ON সমান হবে। মানে আমরা বলতে পারি OM সমান হচ্ছে ON। এটাই কিন্তু আমাদের প্রমাণ করার দরকার ছিল, OM সমান OM। কেন্দ্র থেকে এটার দূরত্ব আর এটার দূরত্ব OM আর ON হচ্ছে কি সমান হবে। তো তুমি নিজে একবার বুঝে বুঝে প্র্যাকটিস করে লেখো, কোনো জায়গায় আটকে গেলে আবার ভিডিও দেখো, এরপর নিজে আরেকবার নিজে নিজে লেখার চেষ্টা করো, ইনশাল্লাহ এটা তোমার সমাধান হয়ে যাবে। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্ন কিন্তু সমাধান হয়ে গেল। গ নাম্বার প্রশ্ন করতে গেলে আমাদের যে উদ্দীপকটা লাগবে সেটা হচ্ছে এই 2 নং উদ্দীপক। এখানে কি বলা আছে একটু খেয়াল করো। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোণ বিন্দু P, মানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু আছে, P নামে একটা বিন্দু আছে। এখন বলা হচ্ছে P বিন্দু হতে PE ও PF দুটোই স্পর্শক। এই যে PE আর PF এই দুটো হচ্ছে স্পর্শক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের উদ্দীপক। এখন প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো যে OP রেখাংশ স্পর্শ যে EF এর লম্ব সমদ্বিখণ্ডক। মানে এই যে OP রেখাংশ, এটা তো হচ্ছে PE আর PF, এটা হচ্ছে PE আর PF। এখন বলতেছে OP রেখাংশ, এটা যেহেতু O,
এই ওপি রেখাংশ স্পর্শ জ্যা এই যে ইএফ, এই যে ইএফ রেখার উপর লম্ব। সোজা হিসাব যে এই ওপি রেখাটা এই ইএফ জ্যায়ের উপর লম্ব, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা এই চিত্রটা অঙ্কন করে ফেলি। আমরা যদি এটা প্রমাণ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে যে এই চিত্রটা অঙ্কন করে ফেলা। এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি হচ্ছে বহিস্থ বিন্দু, পি এর সাথে এই ই আর পি এফ দুইটা হচ্ছে স্পর্শক অঙ্কন করা হইলো। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই পি ও রেখাংশটা এই ইএফ এর উপর লম্ব। তো প্রথমে আমরা এখানে লিখলাম যে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি হতে পি ও পি এফ দুইটা স্পর্শক, ইএফ স্পর্শ যায়, অর্থাৎ এই ইএফটা এই দুইটা যে স্পর্শক আছে সেই দুইটা স্পর্শক থেকে অঙ্কিত যায়, এই জন্য ইএফকে বলবো স্পর্শ যায়। সো এখন মনে করি ওপি ইএফ জেকে এম বিন্দুতে, এই যে ওপি রেখাটা ইএফ জেকে এম বিন্দুতে ছেদ করে। এখন আমাদের প্রমাণ করতে হবে যে ওপি রেখাংশ স্পর্শ যায় ইএফ এর উপর, ইএফ এর লম্ব সমদ্বিখণ্ডক। এই যে ওপি, এই যে ওপি রেখাংশটা আছে এটা ইএফ যে স্পর্শ যেটা আছে, এই যে যেটা আছে এই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই ওপিটা এই জ্যায়ের উপর লম্ব, মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং সমদ্বিখণ্ডক এটাকে সমান দুই খণ্ডে ভাগ করছে ইএফ কে পিও। তো এখন অঙ্কনের ক্ষেত্রে আমরা যে কাজ করব ও ই আর ও এফ যোগ করব, এই ও এর সাথে ই কে যোগ করব, ও এর সাথে এফ কে যোগ করব। এখন আমরা প্রমাণে চলে আসি। প্রথমে ও ই এফ যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো তো ও ই এফ ত্রিভুজ কোনটা? ও ই এফ ত্রিভুজ হচ্ছে এই যে আমাদের ও ই এফ, এই যে এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে এই ও ই এফ ত্রিভুজ। আরেকটা হচ্ছে সরি ও ই এফ না, ও ই পি ত্রিভুজ। এখানে হচ্ছে ও ই পি, এই যে ও ই পি, এই যে এই ত্রিভুজটা উপরের ত্রিভুজটা। আর আরেকটা ত্রিভুজ হচ্ছে ও এফ পি, এই দেখো ও এফ পি, এই যে দুটো ত্রিভুজ, উপরের ত্রিভুজ একটা নিচের ত্রিভুজ একটা। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের যদি হিসাব করি এই ও ই আর ও এফ এই দুইটা বাহু সমান, এই ও ই বাহু আর ও এফ বাহু সমান। প্রশ্ন হতে পারে কেন সমান? কারণ দুইটাই একটা বৃত্তের ব্যাসার্ধ। কোনো বৃত্তের মধ্যে তুমি যতগুলো ব্যাসার্ধ সবগুলো সমান হবে। তুমি দেখো এই যে বৃত্তের কেন্দ্র ও থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব যেটা ও এফ, এটা বৃত্তের ব্যাসার্ধ। ও থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব যেটা ও ই, এটা বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ও ই আর ও এফ দুইটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই জন্য এই নিচের ত্রিভুজের একটা বাহু ও এফ বাহু আর উপরের ত্রিভুজের একটা বাহু ও ই বাহু, এই দুইটা হচ্ছে কি আমাদের সমান হবে, দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ও ই পি আর ও এফ পি এক সমকোণ। কেন? মনে রাখবা কোনো বৃত্তের ব্যাসার্ধ অঙ্কন করার পরে এই ব্যাসার্ধটা যেখানে গিয়ে শেষ হলো সেখানে যদি কোনো স্পর্শক হয় তাহলে এই ব্যাসার্ধের সাথে স্পর্শকের কোণ হয় 90 ডিগ্রি। তাহলে এখন এই ও এফটা হচ্ছে ব্যাসার্ধ, আবার এই এফ বিন্দুতে পি এফটা হচ্ছে স্পর্শক, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। আবার দেখো এই ও ইর এই ই বিন্দুতে এই পিই এটা হচ্ছে স্পর্শক আর ও ইটা ব্যাসার্ধ, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। তার মানে ও ই পি এটা হচ্ছে 90 ডিগ্রি। সো এখানে এটা বলতেছে যে দেখো ও ই পি আর ও এফ পি, এই যে এইটা আর এটা, এই দুইটাই হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। আবার ওপি আর ওপি সমান, একটু ভালো করে খেয়াল করো। এই ত্রিভুজের অতিভুজকে, এটা যেহেতু 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওপি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের অতিভুজকে ওপি। তাহলে এই যে দুইটা বাহু সমান হয়ে গেল, এটার অতিভুজ আর এটার অতিভুজ সমান হয়ে গেল, অর্থাৎ এই ত্রিভুজের একটা বাহুর নাম ওপি, এই ত্রিভুজের একটা বাহুর নাম ওপি, তার মানে এই বাহু দুইটা সমান। আবার একটু আগে মাত্র দেখলাম এই ত্রিভুজের একটা ওএফ আর এই ত্রিভুজের একটা ওই, এরা সমান। আবার দেখলাম এই ত্রিভুজের একটা কোণ আর এই ত্রিভুজের একটা কোণ সমান। তো যদি দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা বাহু, যেমন এই বাহুর সাথে এই বাহু আর এই বাহু, এই যে এই বাহুর সাথে এই বাহুই সমান হয় তাহলে, এবং একটা কোণ সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম। আবার এটাও বলতে পারি যেহেতু দুইটা সমকোণী ত্রিভুজ, কারণ 90 ডিগ্রি আছে দুইটা ত্রিভুজে, তাহলে দুইটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মধ্যে যদি অতিভুজ সমান হয়, অতিভুজ তো সমান, এটার অতিভুজ পিও এটার অতিভুজ পিও, অতিভুজ সমান হয় এবং অপর এক বাহু সমান হয়, এই ত্রিভুজের এক বাহুর নাম ওএফ, এই ত্রিভুজের এক বাহু ওই, তাহলে অপর এক বাহু সমান হয়েছে, তাহলে ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি। এই যে ও ইপি আর ও এফ পি, এই যে উপরেরটা আর নিচেরটা, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। সর্বসম মানে কি? সর্বসম মানে হচ্ছে সবগুলো বাহু সমান, তাহলে এটার অতিভুজের সাথে অতিভুজ সমান, এটার এই বাহুটার সাথে ও এফ এর সাথে এটার ওই সমান, তার মানে এটার পি এর সাথে এটার পি এফ সমান হবে। আচ্ছা, এবং আরেকটা জিনিস হচ্ছে যে এটার ই ও পি যে কোণটা আছে, এই যে ই ও পি,
এই যে এই কোণটার সাথে POF এই কোণটা, এই দুইটা কোণ সমান হবে। একটু আবার বুঝাই, যেহেতু আমরা প্রমাণ করে ফেললাম এই উপরের ত্রিভুজটা আর এই নিচের ত্রিভুজটা সর্বসম, সেক্ষেত্রে ত্রিভুজের সর্বসম মানে হচ্ছে, দুইটা ত্রিভুজ সর্বসম মানেই হচ্ছে ওই দুইটা ত্রিভুজের তিনটা বাহুর সাথে তিনটা বাহু মিল থাকবে আর তিনটা কোণের সাথে তিনটা কোণও মিল থাকবে, নাহলে কিন্তু হবে না। এখন EOP কোনটা একটু ভালো করে খেয়াল করো। EOP এই যে এই কোণটা, এই কোণটার সাথে সমান হবে কোন কোণটা? এই যে FOP, এই যে এই কোণটা। তার মানে এই কোণ আর এই কোণ, যেহেতু দুইটা ত্রিভুজ সর্বসম, তার মানে এই কোণ আর এই কোণ সমান। আর এটা তো 90, এটা 90 হলে এটাও 90, এই দুইটা কোণ সমান। আর এখানের এই কোণ আর এই কোণ সমান। তাই আমি আপাতত লিখলাম EOP আর FOP এই দুইটা কোণ হচ্ছে সমান। এই যে EOP আর FOP সমান, এটা 1 নং সমীকরণ দিলাম। এবার আসো ধাপ 2। ধাপ 2 এ কি বলা আছে আমরা একটু দেখি। ধাপ 2 এর ক্ষেত্রে আমরা যদি এখানে খেয়াল করি, ধাপ 2 এর মধ্যে আমাদের ওকে, তো ধাপ 2 যদি আমরা খেয়াল করি, ধাপ 2 এর মধ্যে এখানে আবার দুইটা ত্রিভুজ OEM আর FOM। এই দেখো OEM মানে এই যে এই ছোট ত্রিভুজটার কথা বলা হচ্ছে, এই যে এইটুক, এই এইটুক ত্রিভুজের কথা বলা হচ্ছে OEM। আর FOM মানে কোনটা? FOM মানে এই যে নিচের এই কোনটার, এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে, এই FOM, এই ত্রিভুজ দুটার কথা বলা হচ্ছে। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো যদি খেয়াল করি যে OE আর OF হচ্ছে সমান। কেন? কারণ OE ব্যাসার্ধ, OF ও ব্যাসার্ধ, তার মানে এটা সমান। আবার যদি আমরা দেখি OM আর OM সমান, কারণ এই নীল ত্রিভুজটার একটা বাহুর নাম OM, উপরের ত্রিভুজটারও একটা বাহুর নাম OM, তো দুইটা তো সেম বাহু, তার মানে এরাও সমান। তাহলে দুই বাহু সমান পেলাম। এবং এদের যে অন্তর্ভুক্ত কোণটা, এই কোণটাও সমান। এই যে যেমন এখানে কোণটার নাম কি? EOM, এই যে এই কোণটা। আর এই কোণটার নাম কি? FOM, এই যে এই কোণটা। এই দুইটা কোণ কিন্তু সমান। আমরা একটু আগে প্রমাণ করলাম, এই যে দেখো EOP আর FOP এই দুইটা কোণ হচ্ছে সমান। সো EOP মানে কি? এই কোণ। আর FOP মানে কোন কোণ? এই যে নিচের এই কোণ। তো এই দুইটা যেহেতু সমান, তাহলে আমি এখন EOM মানে ওই যে ওই কোণটাই বোঝাচ্ছে, আর FOM মানে এই কোণটা বোঝাচ্ছে, এই দুইটা কোণ কিন্তু তাহলে সমান হবে। তাহলে এই যে কোণ দুইটা সমান। তো যদি দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, তাহলে দুইটা বাহু সমান হইল, কে কে সমান হইল? OE আর OF, আর OM আর OM সমান হইল। তাহলে এদের অন্তর্ভুক্ত একটা কোণ EOM আর একটা কোণ হচ্ছে FOM, এই দুইটা কোণও সমান হইল। তো দুইটা ত্রিভুজের মধ্যে, সমকোণী ত্রিভুজ বাদে, এখন যে কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং দুইটা বাহুর মধ্যবর্তী যে কোণ আছে, এই কোণ যদি মিলে যায় তাহলে ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি। তার মানে আমরা এখন বলতে পারি OEM ত্রিভুজ, যে উপরেরটা, আর OFM ত্রিভুজের নিচেরটা, এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। সেই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে আমরা কি বলতে পারি? বাকি যে বাহুটা আছে সেটাও সমান হবে। তাহলে বাকি বাহুটা কি? এখানের বাকি বাহুটা হচ্ছে MF, এখানে বাকি বাহুটা হচ্ছে কি? এই আমাদের হচ্ছে ME, ঠিক আছে, বা EM। অর্থাৎ এই যে এখানের এই ত্রিভুজের বাকি বাহুটার নাম EM, এই ত্রিভুজের বাকি বাহুটার নাম হচ্ছে FM। তার মানে এই দুইটা বাহু সমান হবে। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহু আর এই বাহু তো সেম বাহুই, তাহলে আর একটা কোণ সমান হওয়ার কারণে সর্বসম হয়ে গেল। আর সর্বসম হলে বাকি যে বাহুটা থাকবে তারও সমান হবে, মানে এই FM এর সাথে EM সমান হবে। তো FM আর EM হচ্ছে সমান। তো FM আর EM যদি সমান হয়, এখন EMO কোণ আর FMO কোণ এটাও সমান হবে। এখানে আমি চিত্রটা যদি একটু জুম করে দেখাই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। চিত্রটা আমি একটু জুম করে দেখাই। দেখো EMO কোণ কোনটা? এই যে এই কোণটা। যেহেতু এই ত্রিভুজ দুটো সর্বসম, একটু ভালো করে আবার খেয়াল করো, এই ত্রিভুজটা আর এই যে নিচে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ দুটো সর্বসম। কেন? কারণ এটার এই বাহু আর এটার এই বাহু সমান, এবং এটার OE বাহু এটার OF বাহু সমান। তাহলে এখন আমরা বলতে পারি FM বাহু আর এটার EM বাহু সমান। এই যে এই জন্য বলছি FM আর EM সমান। পাশাপাশি এটা দুটো কোণও সমান হবে। কোন দুটো সমান হবে? EMO আর FMO। EMO কোণটা, এই যে EMO মানে এই কোণটা, আর FMO মানে এই কোণটা, এই দুটো কোণও কিন্তু সমান হবে। তো বললাম যে EMO সমান FMO। কিন্তু এরা রৈখিক যুগলকোণ। রৈখিক যুগলকোণ মানে কি? একটা সরল রেখার মধ্যে যখন একটা আমরা দাগ টানবো, তাহলে এখানে টোটাল দুইটা কোণ উৎপন্ন হয়, ঠিক আছে? দুইটাকে যুগল বলা হয়, দুইটা পাশাপাশি থাকে। তো এই দুইটা কোণকে বলা হয়, একই রেখার মধ্যে দুইটা কোণ পাশাপাশি যখন থাকে একই বিন্দুতে, তখন ওই কোণ দুইটাকে বলা হয় রৈখিক যুগলকোণ, যেহেতু রেখার মধ্যে উৎপন্ন হয়েছে। তো এখানেও দেখো এই EF রেখার মধ্যেই M বিন্দুতেই এই উপরের এই কোণটার নাম হচ্ছে EMO কোণ, আর এই কোণটার নাম হচ্ছে FMO কোণ। তার মানে এই দুইটা কোণকে আমি একসাথে কি বলতে পারি? রৈখিক যুগলকোণ। কিন্তু এরা রৈখিক যুগলকোণ। তো দেখো একটা রৈখিক যুগলকোণের মানে পুরা কোণটার মান কত? একটা বিন্দুতে পুরা টোটাল কোণটার মান কত?
180 ডিগ্রি, এটা মনে রাখবা সবসময়। এখন আমি যদি এখন এখানে এমন একটা কোণ অঙ্কন, একটা দাগ দিয়ে এই কোণটাকে 2 ভাগ করে ফেলি, 2 ভাগ করে আমি বলছি এই দুইটা হচ্ছে সমান সমান, এটার মান যত হবে এটার মানও তত হবে। তাহলে এখন পুরাটা তো 180, তাহলে সমান সমান হলে কত করে ভাগ করে দিবে? এটাকে 90 বলবো, এটাকে 90 বলবা। তাহলে এখন এখানে যেহেতু এই পুরা কোণটা হচ্ছে 180, আবার এই ইএমও কোণ এটা আর এফএমও কোণ এটা, এই দুইটা আবার সমান সমান। এই দেখো ইএমও, এই যে আমাদের এখানে কোথায়, এই যে ইএমও কোণ আর এফএমও কোণ, এই দুইটা কোণ হচ্ছে সমান। তো যেহেতু পুরাটা 180, যেহেতু রৈখিক যুগল কোণ, তার মানে এই পুরাটা একসাথে হিসাব করলে 180। এখন বলতেছি এই দুইটা কোণ আবার সমান, ইএম আর এফএমও সমান, তাহলে 180 কে সমান 2 ভাগে ভাগ করতে হবে, মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো এটাই বলতেছে, তার মানে ইএমও কোণের মানও 90 ডিগ্রি মানে এক সমকোণ, এফএমও কোণের মানও 90 ডিগ্রি মানে এক সমকোণ। সো এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি যদি হয়, একটু ভালো করে খেয়াল করো, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি আমি বলতে পারি যে আমাদের এই যে রেখাংশটা আছে, যে ও এম রেখাংশটা, এটা কি লম্ব? আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি যে এই ও এম রেখাংশটা হচ্ছে লম্ব। কার উপরে? এই ইএফ এর উপরে এটা লম্ব। তবে ও এম কে আমি বর্ধিত করে ওপি পর্যন্ত নিয়ে আসি, তাহলে এই কারণে এটা তো একই রেখা, তাহলে এই ওপি রেখাকে আমি বলতে পারি ইএফ রেখার উপর এই ওপি রেখাটা লম্ব, এবং আমরা যদি বলি যে এটা হচ্ছে সমান 2 খণ্ডে ভাগ করে, অর্থাৎ এটা আর এটাকে সমান 2 খণ্ডে ভাগ করে। সো এইখানে যে এটা বলতে দেখছো, ও এমটা ইএফ এর উপর লম্ব, এই যে এই ও এমটা এতটুক ইএফ এর উপর লম্ব, এর মানে পুরা ওপিটাই হচ্ছে আসলে লম্ব। তার মানে ওপি রেখাংশটাই ইএফ এর লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ লম্ব, আর এটাকে সমান 2 খণ্ডে ভাগ করে। ইএম আর এফএম হচ্ছে সমান 2 খণ্ডে বিভক্ত হয়। তো এটাই আমাদের প্রমাণ করতে বলছে। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে প্রমাণ করে। আমাদের এই প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ আরেক পর্বে সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।